বহুল কাঙ্ক্ষিত ম্যাচ শেষ হয়েছে হারের মধ্য দিয়ে, তবে ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ম্যাচে ঘটে যাওয়া নানান বিতর্কিত কর্মকাণ্ড, বিশেষ করে শেষ মুহূর্তে পেনাল্টি না পাওয়া আর অযাচিত কালক্ষেপণে ক্ষুব্ধ সমর্থক মহল থেকে ফুটবলাররাও। এই সব কিছু নিয়ে আলোচনা করব এখন মাঠের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ, আর আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে আছেন সাবেক ফুটবলার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান। আমির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও। শুরুতেই জানতে চাই, ঘুমাতে পারছেন কিনা বা ঘুম হলো কিনা ঠিকঠাক? না, গত কয়েকদিন যেভাবে কাটিয়েছেন আপনারা, আসলে আমরা যারা বাইরে যারা ছিলাম, যারা মাঠের বাইরে বলেন, আমাদের অনারেবল প্রেসিডেন্ট বিএফএফের তাবিদ আওয়াল সহ আমরা যে কয়জন এখানে কাজ করেছি, এক্সিকিউটিভ কমিটির লোকজন, সবাই কিন্তু এই ম্যাচটাকে ঘিরে অনেক আগের থেকে একটা প্ল্যানিং করে আসছিলাম যে এই কিভাবে এই ম্যাচটাকে ন্যাশনাল স্টেডিয়ামে ফিরে আনা যায়, কিভাবে দর্শককে আনা যায়। যে একটা ভাই হামজা, সমিত সোম, ফাহমিদুল, জামাল ভুইয়া, কাজিম, সবাইকে নিয়ে যে আমাদের তপু সাথে রহমত, এরা যারা আছে সবাইকে নিয়ে আসলে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে দর্শকরা মাঠে থাকবে, একটা জয় উপহার দিব। সেখানে আমি আসলে বলতে চাই যে আমাদের দর্শকরা যারা এসেছে এবং যারা আসতে পারে নাই, অনেকে টিকিট পায়নি, সবার জন্য আসলে আমরা এই আমাদের ঈদের যে একটা আনন্দ, সেটাকেও আমরা কিন্তু সবাই মিলে কাটিয়েছি। আমি ঢাকার ছেলে, ঢাকাতে আমার ঈদ করা হয়, আমিও কিন্তু ওদের সাথে সময় কাটিয়েছি একদম এই নিরলসে কয়টা দিন। যে আমার বাসায় মনে করেন কাছাকাছি, আমি আসতে পারতাম, কিন্তু সব কিছু মিলিয়ে আমরা বন্ধু বান্ধব সব কিছু বাদ দিয়ে ওদের সাথেই আমরা সবাই কমপ্লিট আমাদের যে বিএফএফ এর যারা স্টাফ যারা কাজ করতেছে বিহাইন্ড দ্য মানে সিনারিও, তারা যারা কাজ করছে অক্লান্ত পরিশ্রম করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। যারা সরাসরি না দেখেছে তারা হয়তো বলবে। অনেক ভুল ভ্রান্তি তো আছেই, ভুলভ্রান্তির বাইরে না। সেই ভুলভ্রান্তির জিনিসটা যদি আজকে একটা জয় নিয়ে আমরা আসতাম, উপরন্তু লাস্ট মোমেন্টটা যেটা ছিল, যদি একটা পয়েন্টও পাওয়া যেত, সেটা হয়তো যদি লাস্ট বলটা বারে না লাগতো, যদি নেটের ভিতরে ঢুকতো, সকল আনন্দ ছাড়িয়ে যেত সব কিছু মিলে। তো আসলে ওই ম্যাচের পর্বে হারটা আমি নিজেও খুব ব্যথিত। হ্যাঁ, ওই 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 যে মোমেন্টটার কথা আপনি বলছিলেন, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আসলে যে পেনাল্টিটার কথা আপনি নিশ্চয়ই বলছেন, একেবারে শেষ মুহূর্তে। পেনাল্টির আগে এবং তারপরেও ঘটে যাওয়া ঘটনা, পেনাল্টির পরও যেটা লাস্ট বল, মোরসালিনের ক্রস, তারেক কাজীর হেড, যেটা বারে লেগে চলে গেল, রেফারি হুইসেল দিয়েছে। হ্যাঁ, সেটি আমাদের কর্নার পাওয়ার কথা ছিল বা না, ওটা খেলা শেষ ওখানে খেলা শেষ। হ্যাঁ, ওখানে খেলা বাঁশি বাজিয়েছে রেফারি, লাস্ট বলটার কথা বলতেছি আমি। আচ্ছা, ওকে। তার আগেও আমরা দেখেছি যে অনেক, তার আগে তো পেনাল্টি ছিল, তার আগে একটা সমিত সোমের ওখানে ফাউল, হ্যান্ডবল, ওইটাও ছিল। হ্যাঁ, অনেক নানা রকম বিতর্কিতভাবে আসলে খেলা শুরুর পর থেকে তারা যে স্লেজিং করেছে আমাদের হামজার সাথে, তারা তো আসলে মেন চেয়েছে যে টেম্পটেড করতে। তো সেক্ষেত্রে আমি আমাদের নিজেদেরকে উপরে দোষ দিব, তা আমাদের স্টার্টিংটা, আমাদের এতগুলা দর্শকের সামনে আমাদের স্টার্টিংটাই ছিল, আমি বলবো যে আমার কাছে মানে আমার এতে হয়েছে যে স্পোর্টিংলি আমার কাছে লাগে নেই যে ফার্স্ট স্টার্টিংটাই মানে রাকিবের সাথে তাদের একটা ক্ল্যাশ, আমরা স্টার্ট হয়েছে খেলাটা তাদের ক্ল্যাশে, ও যে পড়ে গেছে, রেফারি তখনই স্টপ করছে। তো ফার্স্ট মোমেন্টামটা আমাদের উচিত ছিল যে মানে না হলে জিনিসটা ভালো হতো। তো এগুলো নিয়ে আসলে শুরু হয়েছে যে ওখানে ওর পড়ে যাওয়াটা, খেলাটা স্টপ করা। কারণ আমরা দেখবেন যে যতগুলো ম্যাচ এখানে হয়েছে, প্রথম স্টার্টিংটা দর্শকদের স্পিরিট, প্লেয়ারদের স্পিরিট, সেই সাথে কাজ করা। এরপরে নানাভাবে দেখা যায় যে রেফারি এরপরে ফাহমিদুলের একটা ফাউলে হলুদ কার্ড দেওয়া, আমাদের কোনো ফাউলকে মানে ওভারলুক করে চলে যাওয়া, সেই জিনিসগুলোর জন্য প্রথম থেকে আমাদের এর মধ্যে যেহেতু এত ক্রাউড ছিল, ক্রাউডরাও তো, দর্শকরাও তো রেফারির উপরে আপনার না পারতেও বোতল ছুঁড়ে মারছে, এরকমও গেছে। তো সার্বিক দিক দিয়ে আমি বলবো যে ম্যাচটার মধ্যে রেফারির ভূমিকার পাশাপাশি আমাদের আসলে অনেক ব্যর্থতা আছে। সেই ব্যর্থতার বলতে আমাদের যে খেলার যে অবস্থা, সেইখানে তো কোচ একটা ডিসাইড করেছে টিমটা নামানো,
সেই টিম নামানোর পরেও যে আমরা স্কোপগুলো সুযোগগুলো কাজে লাগাতে পারি নাই, সে কাজে লাগানোর জন্য আমরা আসলে পিছিয়ে গেছি। এই সিঙ্গাপুর কিন্তু খুব ধীর আস্তে শুরু করেছে এবং তারা এই ডি বক্সের ভিতরে গিয়ে কিন্তু তারা কিন্তু নিখুঁত ফিনিশিং দিয়েছে। রাইট, কিন্তু আমরা যে পেনাল্টিটার কথা আমরা বলছিলাম যে ওই পেনাল্টিটা আমাদের চোখে মাঠের বাইরে থেকে আমরা যারা দেখেছি একেবারে মনে হচ্ছিল মানে নিশ্চিত পেনাল্টি আর কি, এবং পরেও আমরা দেখেছি যে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আপনারা এই যে একদম নিশ্চিত পেনাল্টিটা আপনাদেরকে দিল না, আমরা আজকেও আপনার কাছ থেকে আমরা জেনেছি যে আপনারা এই বিষয়ে হয়তো এফসির কাছে লিখিত আবেদনও করবেন। পরবর্তীতে আপনাদের একটা বোর্ড মিটিংও হওয়ার কথা ছিল, সেখানে আসলে আপনাদের কি সিদ্ধান্ত হয়েছে বা আপনারা কি ভাবছেন? আসলে নানা জায়গায় নানা রকম কথা হচ্ছে। আমিও বলেছি যে এটা তো আসলে সিদ্ধান্তটা একটা ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত আমরা বলতে পারি মাঠে যখন উপস্থিত থাকে ম্যাচ কমিশনার, তাকে আমাদের কমপ্লেনগুলো তুলে ধরি যে আমাদের এই কমপ্লেনগুলো আছে, এই প্রোটেস্টগুলো আমরা করতেছি। প্রোটেস্ট যখন করা হয় এফসি বা এখানে অনেক রকম নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সে নিয়মটা তো আমি বললে হবে না, এটার পরে আমাদের যে টিম ম্যানেজমেন্ট আছে তাদের মাধ্যমে এটা যেতে হবে। এটা আমি তো বললে করতে পারবো না, এটা তো ম্যানেজমেন্টের যেয়ে ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। কারণ আপনি যদি মনে করেন রেফারির এই রেজাল্টটা তো আর ফিরে পাবো না আমরা। রেফারিদের ব্যাপারটা কিন্তু ফিফা এফসির যেটাই রুলস থাকুক, যে না হলে কিন্তু সেই আমাদের তো সবারই মনে আছে যে ম্যারাডোনার যে হাত দিয়ে গোল করাটা, তাহলে ফিরে আসতো। আমরা এই রেজাল্ট ফিরে পাবো না। হয়তো কমপ্লেনের এটা যেহেতু ম্যাচ কমিশনার বলছে যে আমি যেগুলো অনেকগুলো পয়েন্ট আউট আছে আমি করছি, আমার দিক দিয়ে অনেকগুলো আমার কাছে লেগেছে, এখন ওর অন গুড ফেইথ তার উপরে যে সে হয়তো রিপোর্টটা সেরকম দিবে বা কি করবে সেই জানে। কিন্তু আপনারা যেটি বলছিলেন যে আপনারা লিখিত আবেদন হয়তো করতে পারেন, মানে আপনারা সেটা হলো সিদ্ধান্তটা হলো আমাদের বোর্ডের। বোর্ড যদি সিদ্ধান্ত মনে করে যে লিখিত আকার যাবে, লিখিত গেলে অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলোর মধ্যে হলো যে কিছু ফি আছে, সেটা $500 থেকে $5,000 পর্যন্ত আছে। এই টাকা ব্যয় করে আমরা কি সেখানে যাব কি না, করবো কিনা, এটা তো আমার সিদ্ধান্ত হবে না, এটা তো বোর্ডের সিদ্ধান্ত নিতে হবে যে সে প্রোটেস্টটা করবো। প্রোটেস্টটা করে যেহেতু কতটুকু ফল পাবো, রেফারি যদি 5 ম্যাচ সাসপেন্ড হয় বা 5 মাস খেলার বাইরে থাকে, এটা তো আমাদের কি লাভ? আমাদের তো লাভ নেই, রাইট, সেটাই বলতেছি। কিন্তু তারপরে এখান থেকে একটা মোরাল ব্যাপারও আছে। আবার আমরা যে এই যে আমরা সাফার করতেছি, আমরা সাফার করছি, সো আমাদের টিম সাফার করছে, আমাদের সঙ্গে এভাবে যেন পরবর্তীতে আর না হয়, তার সেটার একটা প্রিকশনারি একটা স্টেপও হতে পারে সেটি না। সেটা আমাদের আসলে আমাদের যখন বিএফএফ এর যদি কখন মিটিংয়ে যখন তারা যাচ্ছে, ফিফা এফসির কনফারেন্সগুলোতে যায়, তখন অ্যাটেন্ড করে, তখন এগুলো কথা বলা হয় যে আমরা অনেক সময় রেফারির মাধ্যমে এরকম আমরা সাফার হচ্ছি। তো এইটুকুই বলা হয়, কিন্তু এটা সব দেশেই রেফারির এই বিতর্ক তো আমাদের শুধু একার না। আপনি এটার প্রথার জন্য ভার এসেছে, ভার আসার পরেও ভারের বিপক্ষেও কথাবার্তা আছে। হ্যাঁ, তো এগুলো এটা থাকবে, এটা ফুটবল, এটার ফুটবলের মধ্যে এটাকে আপনার মেনে এই অবজেক্টিভের সাথে সাথে আপনার এগিয়ে যেতে হবে। আপনার খেলা আপনাকে ম্যাচ জিততে হবে, ম্যাচ জিতার জন্য আপনার যা যা করণীয় সেটা করতে হবে। আচ্ছা আমির ভাই, আমরা এর আগে দেখছিলাম যে এই পেনাল্টিটার মুহূর্তটার আগের মুহূর্তে আপনিও বলছিলেন, আমরাও দেখছিলাম যে আপনারা প্লেয়ার সাবস্টিটিউট করবেন, কিন্তু অনেক সময় ক্ষেপণ হচ্ছিল, আপনিও ক্ষেপে যাচ্ছিলেন দেখলাম, হামজা চৌধুরীও দেখলাম বেশ ক্ষেপে যাচ্ছিল ওই সময়টাতে, খুব রাগ প্রকাশ করছিল। ওই সময়টা আসলে কি ঘটছিল? মানে এত সময় তো লাগার কথা না এটা প্লেয়ার বদলি করতে। আসলে এখন তো যে খেলাগুলো আছে, খেলাগুলো আমরা ইচ্ছা করলেই টিভিতে আবার দেখতে পারি কি ঘটনা ঘটেছিল। জি, এবং এটা সম্ভবত তখন আমি দেখেছিলাম 74 মিনিট সামথিং, জি, যখন আমরা প্লেয়ার চেঞ্জ করতে যাই। ঠিক আমরা যখন গোল করি, গোল করার আগে একটা চিন্তা করে কোচ যে আমি এর বদলে একে নামাবো। তো আমরা উইন্ডোটা আমাদের হাতে ছিল 2টা উইন্ডো, আমাদের হাতে ছিল 3টা প্লেয়ার। তো আমরা তো একটা উইন্ডোতে আমাদের 2টা প্লেয়ারকে আমাদের নামাতে হবে, আমরা সেটা মাথায় রেখেছিলাম। আর একটা হাতে রাখবো অপশনাল, যদি লাস্টে আপনারা দেখেছেন লাস্ট ভুটান ম্যাচে আমরা লাস্ট 9 মিনিটস মানে ইনজুরি টাইম সহ আমরা 10 জন নিয়ে খেলেছিলাম। জি, ওখানে যেহেতু প্র্যাকটিস ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেখানে আমরা ওই 6টা সাবস্টিটিউট পাওয়ার ছিল। সেই 6টা সাবস্টিটিউটের মধ্যেও 6টাকে ইউজ করার পরেও আমরা 9 মিনিট 10 জন খেলেছিলাম। এবং সেখানে ভুটান কিন্তু 2টা তারা গোলের চান্সও ক্রিয়েট করে ফেলেছিল। তো সেটা আমাদের মাথায় ছিল যে আমরা ওই সময়টা করব, যে একটা হাতে রাখবো যে কোনো অ্যাক্সিডেন্টের সময়।
তো আমরা যখন হাফ টাইমের সময় আমরা একটা চেঞ্জিং আনি, কাজেমের বদলে ইমনকে নামানো হয়। তো আমাদের উইন্ডোগুলো আমরা মানে সেফ থাকে, 3টা উইন্ডো আমাদের হাতে থাকে এবং আমাদের 4টা প্লেয়ার আমাদের থাকে। জি। তো সেই এতে আমরা খেলায় আসার পরে যেহেতু 1 গোলে আমরা ডাউন ছিলাম এবং 1 গোলে ডাউনের পর আমরা চিন্তা করতেছিলাম, তখন দেখলাম যে আমরা 2 গোল খেয়ে গেছি। তখন একটা প্লেয়ার চেঞ্জ হয়, ফাহমিদুলের জায়গায় আমাদের ফাইম যায়। ফাইন আসে, জি। তো ফাইম আসার পরে তাহলে আমাদের থাকলো 2টা উইন্ডো, 3টা প্লেয়ার। তো সেইটা আমরা যখন 2টা প্লেয়ার নিয়ে যখন দেখলাম যে আমরা গোল একটা শোধ করেছি, এখন একটা আছে, তো কোচ তখন প্লেয়ারটা চেঞ্জের জন্য বললো যে যেই কোচ প্লেয়ারটাকে পাঠিয়েছিলাম ওর জায়গায় ওকে চেঞ্জ না করে এই 2জনই যাবে, কিন্তু ওর জায়গায় মানে সাদের জায়গায় যাবে হলো আলামিন, আহাদ তপু। আচ্ছা, মানে প্লেয়ার রোটেশন হবে ওখানে মাঠে। প্লেয়ার ছিল সাদকে আমরা চেঞ্জিংয়ে আনতেছিলাম, তো সাদকে না এনে আহাদ তপুকে আনতে হবে। আচ্ছা। তো ওকে ফাইন, এটা তো যে কোনো মানে এটা তো যারা ফুটবলের রুলস জানে তারা জানেই যে যে কোনো সময় প্লেয়ার না ঢোকা পর্যন্ত আমাদের আছে, এটা আমরা করতে পারবো। তো উনি যে 4th রেফারি যিনি ছিলেন উনি বলতেছে যে না তোমরা আসো না, আমরা আগে আসছি, তার আগে তুমি সিঙ্গাপুরের প্লেয়ারকে নিয়ে চলে গেলা, তোমাদের এখানে যদি ডিজিটাল বোর্ড থাকতো তুমি কুইক করতা, এখানে তো হাত দিয়ে করতে হচ্ছে, তো তোমার দেরি হচ্ছে, আমাদের তো এই দেরিটা আমাদের হচ্ছে না, এই টাইমটা কি তোমরা ধরবা কিনা, টাইমটা ধরো। তো সে ধরে বলতেছে একটা প্লেয়ার দিয়ে বলতেছে যে তোমরা আরেকটা চেঞ্জ করতে পারবা না, তোমরা আরেকটা উইন্ডো ইউজ করো। আমি তোমার কথা কেন উইন্ডো ইউজ করবো, আমার তো এই উইন্ডোতে আমি 2টা করবো। এটা নিয়ে তার সাথে হচ্ছিল, ওই জানা তুমি পারবা না, পারলে তোমরা যেটা আগে যেটা বলতেছিলা ওই 7 আর 22 সেটা আমি না, ওটা তো কেটে দেওয়া হয়েছে এবং ওখানে 7 আর 2 দেওয়া হয়েছে। তুমি এটা বললে তো হবে না, 7 আর 2 দেওয়া হয়েছে। এখন যদি মনে করো 7 আর 2 তুমি না দাও, 7 ঢুকবে, 2 আউট হবে। তুমি যদি এটা না দাও, তুমি বলতে 7 আর 22 করতে হবে, সেটা তো না। এখন যদি আমার গোলকিপার ইনজুর্ড হয়, আমি তো এই প্লেয়ারই নিব না, রাইট। আমি তো এই প্লেয়ারটাকেও চেঞ্জ করে আমি চিন্তা করবো যে আমি গোলকিপার নামাবো। আমার যদি হামজাকে চেঞ্জ করতে হয়, তাহলে তো আমার মনে করি হামজা একটা ইনজুর্ড হয়েছে বা কোনো কিছু হয়েছে, তাকে আমার আল্লাহ না করুক কে যদি করতে হয় তখন তো করতে হবে। তো তুমি এটা তো আমি ভিতরে ঢুকাইনি। উনি ছিলেন ইন্দোনেশিয়ান, আর ভিতরের যারা ছিল তারা ছিল ফিলিপাইন। ফিল্ড রেফারি লাইসম্যান ছিল আর 4th রেফারি ছিল হলো ইন্দোনেশিয়ান। তো যখন 4th রেফারি বলতেছে, আপনারা ছবি দেখতেছেন যে আপনার যখন মেন রেফারিটা আসলো ফিলিপাইনের, যখন আমরা বললাম যে আমরা এটা বলতেছি, সে আমাদেরকে আইন দেখাচ্ছে, এটা তো আইন হইতে পারে না, সেখানে আমি বলছি এখানে কিন্তু অলরেডি 2 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, তুমি কি এই 2 মিনিট কিন্তু তুমি কাউন্ট করো, 2 মিনিট পর অ্যাড করে দিতে হবে, তোমাকে অ্যাড করে দিতে হবে, 2 মিনিট তোমাকে অ্যাড করে দিতে হবে। এটা নিয়েই আমাদের হচ্ছিল। ও বলতেছে না তুমি আপনি যদি দেখবেন যে সে মিস্টেকটা সে পর্যন্তই রাখছে, সে কিন্তু 7 আর 2 করে না, সে কিন্তু আবার প্লেয়ার উঠেছে 7 আর 22, রাইট, 7 আর 22 উঠেছে, কিন্তু প্লেয়ার ঢুকছে 7 এর সাথে 2 মানে 2 আউট হয়েছে, কিন্তু সে কিন্তু বোর্ডটা উঠাইছে 7 আর 22, মানে সাদের উঠাইছিল। হ্যাঁ, কিন্তু 7 তো মাঠেই আছে, হ্যাঁ। ও যে মিস্টেকটা করতেছে ইন্টেনশনালি, সেটাতে কিন্তু ওখানেই প্রকাশ পাইছে। কিন্তু মানে রেফারি ম্যাচ আমি বুঝতেছি আমি কি হচ্ছে, তুমি বুঝছি, তুমি থাকো। তো এই জিনিসগুলো আসলে যারা সামনে থাকে তারা মানে মাঠের যারা আছে তারা তো বুঝে। এখন এই জিনিসগুলি পরবর্তীতে এটা নিয়ে আপনারা রিঅ্যাক্ট করেছেন কিনা, বা এই সব বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ হয়েছে? হ্যাঁ, এটা সবগুলি ম্যাচ কমিশনারকে জানানো হয়েছে যে এইগুলো আমরা এই জিনিসগুলোর জন্য কেন সে এরকম করলো। আমার ভাই, এরকম কি কোনো সুযোগ আছে, ধরেন ম্যাচের পরপরই আপনারা রেফারির সঙ্গে কথা বললেন এসব ইস্যুতে, এরকম কি সুযোগ থাকে? না, এগুলো থাকে না, এটা ম্যাচ কমিশনারকেই কমপ্লেন করতে হয়, অফিশিয়ালি কমপ্লেন করতে হয়, মানে ওটা বলতে হয়, উনি ওনার যে রিপোর্ট আছে রিপোর্টটাই দেয়। আর যেটা হলো প্রোটেস্ট করলে তো সেই প্রোটেস্টটা করাই যায়, কিন্তু সেই প্রোটেস্টে তো আপনার রেজাল্ট ঘুরে না কখনোই। তার মানে আমরা আমাদের হোমে হচ্ছে পার্শিয়াল আচরণের শিকার হলাম, এরকম কি? সেটা তো আছেই, সেই পার্শিয়াল আচরণ। আপনি এখানে দেখতেছেন যে 7 মিনিট কিন্তু সংযোজন করা, জি, হ্যাঁ, কিন্তু রেফারি কিন্তু খেলিয়েছে 101 মিনিট, 10 মিনিটের মতো পরে এক্সট্রা করা হয়েছিল। জি,
হ্যাঁ, এই যেটা এখন যেটা দেখতেছেন এটা পেনাল্টি। আমাদের চোখে আমরা ততক্ষণ বুঝি নাই, পরে কিন্তু একদম স্পষ্ট দেখা গেছে যেটা পেনাল্টি হয়েছে। নিশ্চয়ই এবং penalty ছিল, জি। এই বলটা কিন্তু ফাইমের পায়ে লেগে গেছে, ওদের পায়ে জি, লাগে নাই, কিন্তু ওদের পায়ে রেফারি লাগেনি। কিন্তু দিছে কর্নার। রাইট, রেফারি বলতেছে কর্নার হয়েছে। জি। হ্যাঁ, ওদের যে পায়ে বলই লাগে না, বলই আবার লাগে নাই। ফাউল করছে সরাসরি। হ্যাঁ, সে যেহেতু একটা মানে অন্যায় করছে, সে অন্যায়কে ঢাকার জন্য সে কি বলছে, আমি কর্নার দিয়ে দিই, পেনাল্টি দিইনি, সে কর্নার দিই। এগুলো হলো মানে আমাদের মনকে নিজের শান্তি দেওয়া। আচ্ছা, এটা 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 কেন করলো, মানে আমাদের এগেইনস্টে কেন গেল এই ডিসিশনগুলা? কেন গেল এটা তো আসলে ওনারাই ভালো বলতে পারবে, কিন্তু মানে আমাদের কাছে লেগেছে যে সব এক একটা জায়গায় মানে এক এক রকমই চলে, টানের থাকে। ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এদের এই বেসটা, থাইল্যান্ড, এরা এদেরকে টানে অলওয়েজ। এটা এর আগেও হয়েছে এরকম যে আমরা এইটাই প্রথম না, এরকম টানে, সব জায়গায় এরকম টানাটানি করে। কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আমাদেরও যখন এখন ইংলিশ লিগে খেলা প্লেয়ার আমাদের মধ্যে ইন করছে, আমাদেরও মেন্টালিটিও আমাদের আপ হতে হবে। কারণ আমাদের এখন যারা দর্শক এবং ফুটবল যারা এখন বুঝে, তারা অনেক ভালো বুঝে, এবং তারা কিন্তু কম্পেয়ার করতে যায় কিন্তু সমস্ত লা লিগা, প্রিমিয়ার লিগ, সেগুলোকে নিয়ে আমাদের দেশে কম্পেয়ার করে। কিন্তু আমাদের দেশের অবস্থানটা, কাঠামোগুলো আসলে আমরা যে মাঠে আমাদের ফুটবল খেলা হচ্ছে, লিগ খেলা হচ্ছে, সেইগুলো যদি ডেভেলপ না করতে পারি, সেখানে যদি খেলার কম্পিটিশন না বাড়ে, ক্লাব লেভেলে আচরণ না বাড়ে, তাহলে আমাদের এইগুলো আমাদের শুনতেই হবে। কিন্তু সেটা আমি বুঝলাম যে আমরা হয়তো বা একটু লোয়ার র্যাঙ্ক টিম বলে হয়তো এই ধরনের আচরণ আমাদের সহ্য করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি মাঠে তো এই ধরনের পক্ষপাতমূলক আচরণ করার সুযোগ তো নেই, তাই না? অ্যাকর্ডিং টু রুলস এই সুযোগ তো থাকে না, সুযোগ থাকে না। আপনি যখন আস্তে আস্তে আপনার যখন এই ভ্যালুটা বাড়তে থাকবে, আপনি যখন এরকম আরও খেলা খেলতে থাকবেন, কম্পিটিশন বাড়বে, তখন আপনার আরও সবার সাথে যখন আরও আপনি যাবেন, তখন এমনিই পাশাপাশি আপনাকে অনার করবে। আপনার কিন্তু আমরা যে লাস্ট শিলং ম্যাচে আমরা মানে ইন্ডিয়াতে খেলা যেটা হলো ইন্ডিয়ার সাথে, সেখানে কিন্তু রেফারিরা আমাদেরকে, আমি এরকম রেফারি কখনো দেখি না ইন্ডিয়ার ম্যাচের সাথে, যে ওনারা বাইরের রেফারি, ওনারা যেভাবে আমাদেরকে রেসপেক্ট করেছে, সেই রেসপেক্ট হলো মানে অন্যরকম। যে খেলার পরে বলছে যে হামজার থেকে একটা অটোগ্রাফ দাও। আচ্ছা বাবা, এটা বিশাল ব্যাপার। তো নট অনলি সে শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ছিল শিলংয়ে, সে অটোগ্রাফ নিছে তার ছেলের জন্য, হামজার সাথে ছবি তুলছে। তো এগুলো তো আমাদের আস্তে আস্তে ভ্যালুটা বাড়তেছে, এবং এই বাড়াটাকে আমাদের আরও করতে হলে আসলে আরও অনেক কাজ করতে হবে। রাইট, তার মানে হচ্ছে আমাদেরকে মাঠের পারফরমেন্সের পাশাপাশি আমাদের তো, আমার মনে হয় এই যে এএফসিতে বা ফিফাতে আমাদের অ্যাজ এ ফেডারেশনও আমাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আমরা এই যে ম্যাচের মাঠের ভেতরকার কথাগুলো বলছিলাম, অ্যাট দ্য সেম টাইম কালকের ম্যাচে হারের কারণ হিসেবে আমরা রেফারির ডিসিশনগুলোকে হয়তো দুষতে পারি, কিন্তু আলটিমেটলি অ্যাজ এ টিম আমরা কি ভালো খেলেছিলাম কিনা, আমাদের টেকনিক কি, মানে টেকনিক্যাল ডিসিশনগুলো বা আমাদের যে আমরা যে ফরমেশনে খেলেছি, এগুলো কি আপ টু দ্য মার্ক ছিল কিনা? সেটা হলো যে আমরা একটা এই ম্যাচকে সামনে রেখে আমরা একটা ম্যাচ খেললাম, ফ্রেন্ডলি ম্যাচ খেললাম ভুটানের সাথে। সেই ম্যাচে আমরা যে 11 তৈরি করে আমরা খেললাম, সেই 11-এর ম্যাচ ডেতে দেখলাম যে আমাদের যে আমরা যে টিমটা তৈরি করলাম, সেই টিমের অনেক রকম পরিবর্তন ছিল। জি, তো আসলে এটা নিয়ে আমাদের যে কোচিং স্টাফ যারা আছেন, হেড কোচ সহ যারা অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, তারা প্ল্যানিংটা সাজায়। হ্যাঁ, সেখানে আমরা মানে আমি যে আমার রোলটা আছে, সেই রোলটা আসলে এখানে টিম বানানোর সাথে নাই। আমার রোলটা হলো তাদের যেইগুলা জিনিস প্রয়োজনীয় হয়, সেই প্রয়োজনগুলোকে জাস্ট লজিস্টিক সাপোর্টগুলোকে করা। যেমন আমরা আমাদের প্রেসিডেন্ট তাবিদার সাহেব এই বছরই কিন্তু আমাদেরকে এই টিম অ্যানালিসিস করার জন্য একটা সফটওয়্যার নিয়ে আসা হয়েছে উইসকোট থেকে। সেই সফটওয়্যারগুলো কিন্তু ইউজ করা হচ্ছে এখন আমাদের এই প্রত্যেকটা টিমের ডাটা, আমাদের প্লেয়ারদের ডাটা, এগুলি মানে এই যে জিনিসগুলোকে আনছে, ইমপ্লিমেন্ট করছে, সেটার চেষ্টা কিন্তু সবাই আমাদের করছে। স্টাফ যারা আছে কাজ করতেছে সার্বক্ষণিক, কোথায় কোনটা প্রয়োজন, মাঠের প্রয়োজন, বলের প্রয়োজন। আপনি জানেন যে বল দিয়ে খেলা হলো, তার সাথেও কিন্তু আমাদের একটা স্পন্সরের হয়েছে, এমইও হয়ে গেছে অলরেডি। তো
ওনারা যে মাঠটা হয়েছে, এখন আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তো আমার কাছেও আছে। তো যেহেতু সেই জিনিসটা হলো যে এই 11 আমরা খেললাম একটা, আর নামছে যেদিন প্লেয়ার সেদিন দেখলাম আরেকটা। হ্যাঁ, সমিত সোম ওই ম্যাচে ছিল না, এই ম্যাচে সমিত সোম আসছে। তো এখন একটা কোচ তো আসলে হারার জন্য টিম করে না, তাদের তো একটা প্ল্যান আছে যে সেই কীভাবে আমি কোয়ালিফাই করব। তারা তাদের অবস্থান থেকে আসলে এই জিনিসগুলো করছে, এবং এগুলো আপনারা জানেন যে প্রতিটা ম্যাচের পরে কিন্তু আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে, সেখানে কিন্তু এটাকে নিয়ে রিভিউ করা হয়। প্রেসিডেন্ট যেহেতু স্বয়ং এই ফুটবল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, উনি কিন্তু সবাইকে নিয়ে বসে কোচকে প্রশ্ন করা হয়। তো আমার মনে হয় এটা নিয়েও এই 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 কথাগুলো নিয়ে আমাদের কোচের সাথে এইটা নিয়েও আলোচনা হবে। দিন শেষে হলো যে কোচদেরকে এটাকে আমাদের খণ্ডন করতেই হবে যে ভালো করলে তুমি আসো, ভালো না করলে তো আসলে এটার রেজাল্ট ভালোটাও তোমার নিতে হবে, খারাপটাও তোমাকে নিতে হবে অবশ্যই। এবং ভালো খারাপ দুটোরই এভালুয়েশন নিশ্চয়ই হবে, মূল্যায়ন হবে, অ্যাসেসমেন্ট হবে, এবং সেই অনুযায়ী তার ব্যাপারে আমরা যে কালকে সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছে, সেখানে ন্যূনতম মানে 3-2 হওয়াটা কোনো ছিল না, একটা পেনাল্টি বার পোস্টে লাগা, সেটাতে আমি 3-2 গোলে জিততাম, তখন সবই কথা ছাড়িয়ে আজকে সবার মুখে আমাদের থাকতো যে আউটস্ট্যান্ডিং খেলা হয়েছে, কোচ দুর্দান্ত করেছে। কিন্তু আমরা, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আমরা লাস্ট 20 মিনিটে যেটা খেললাম, যে অল আউট ফুটবল আমরা যেটা বলি, সেটা একটা খেলা খেললাম, শুরু থেকে আমরা কেন সেভাবে খেললাম না, আমরা কেন ডিফেন্সিভ ফুটবল খেললাম? আপনি নিজে একজন ফুটবলার ছিলেন দেখেই আমার এই প্রশ্নটা আপনার কাছে আর কি, যে আপনি কালকের খেলায় আমরা শুরুটা যেভাবে করেছিলাম, সেখানে আসলে কোচ যে স্টাইলে আসলে তিনি কৌশল সাজিয়েছিলেন, সেটা কি ঠিকঠাক ছিল কিনা? সেটাই তো বললাম যে আসলে আমাদের যে ফরমেশনে যখন আমি 2-1-এ গেলাম, তখন ডিফেন্স কমিয়ে স্ট্রাইকিং জোন বাড়ানো হলো, রাকিবকে কেন আমি পিছিয়ে আনলাম? রাকিব তো আরও অ্যাটাকে যাবে, যেটা আমাদের একটা আগের ফুটবলে আমরা যেটা হতো যে বল ধরো আর উপরে মারো, বল ধরো আর উপরে মারো, পোস্টে ফেলো, সবাই মিলে যে চেষ্টা করব। তো সেই এফোর্টটা মনে প্রাণে চাচ্ছিলাম যে সেই এফোর্টটাই হোক, ডিফেন্স 2টা কমায় রাখো, উপরে মারো, বল মারো, গোল একটা আসবেই। এবং শেষ মুহূর্তে আমরা কিন্তু অনেকগুলো কর্নারও পেলাম, হ্যাঁ, টানা একসঙ্গে। আমার মনে হয় লাস্ট 20 মিনিটে আমরা 7-8টা কর্নার পেয়েছিলাম, সেখান থেকে তো 1-2টা কনভার্ট করা যেত গোলে। সেটাই তো লাস্ট মানে ওই বলটা যখন আলামিন একটা বল নিয়ে গেল, সেই বলটা ক্রস করলো, মোরসালিন থেকে বলটা গেল, সব প্ল্যান ওয়াইজে গেল, বলটাও গেল, কিন্তু বারে লেগে বলটা আর ভিতরে আসলো না, বাইরে চলে গেছে। রাইট। আমির ভাই, আমরা তো কোচকে নিয়ে আলাপ করছি, কোচকে নিয়ে সমর্থকদের কি ভাবনা আমরা সেটা একটু দেখে আসতে চাই। সমর্থকরা কি বলছেন কোচকে নিয়ে? এই ফাহমিদুল কিন্তু এখন ভালো খেলতেছে, এই হামজা চৌধুরীর ভালো খেলতেছে, কিন্তু এদের সাথে মানিয়ে নেওয়ার মতো বা কোচের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা মনে হয় আমাদের মনে হচ্ছে যে না, এখনো যায়নি। তো আমরা বাবুকে বলবো যে অতি দ্রুত ভালো একটা কোচ আনতে। ট্যাকটিক্সে আমাদের কিছু প্রবলেম ছিল, তো কোচের আসলে সবাইকে নিয়ে একটু কাজ করা উচিত। কিছু ভুল, যেমন কোচের ট্যাকটিক্স, সাবস্টিটিউশনের যে টাইমটা, এটা নিয়ে কিছু ভুল ছিল। আমারও একটা দাবি, এই কোচের বর্তমানে কোচের সাথে আমার মনে হয় বেটার কোনো কোচ আনতে এখন একটা যৌক্তিক সময় মনে হয়। আর ভাই, আমরা তো রাগঢাক রেখে বলছি, কিন্তু দর্শকরা আসলে এত রাগঢাক রাখছেন না, স্বাভাবিকভাবেই তারা কষ্ট করে এসছেন, অনেক যুদ্ধ করে আসলে তারা খেলাটা দেখতে এসছেন, এবং তারা সরাসরি বলছেন যে এই কোচকে তারা আর দেখতে চান না। আমরা অন দ্য রেকর্ড যেটা পেয়েছি, অফ দ্য রেকর্ডে তার চেয়ে আরও বেশি প্রতিক্রিয়া পেয়েছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। তো আপনারা আসলে এই বিষয়ে কিছু ভাবছেন কিনা, বা কোচকে নিয়ে অ্যাসেসমেন্ট কি? আসলে দিন শেষে ইটস এ থ্যাঙ্কসলেস জব কোচদের, থ্যাঙ্কসলেস নিয়ে যায়। জোসে মরিনো মতন কোচও কখনো গালি খাচ্ছে, কখনো আবার মাথায় তুলে তাকে নাচছে, এটা এরকম অনেক কিছুই আছে। এখন যেটা আমি বললাম, যদি আমরা 20 মিনিটে গোল পেয়ে যেতাম, তাহলে হয়তো কোচের নামে এত আসতো না। এখন এটা ওনার যুক্তি খণ্ডন করবে, ওনার ব্যাপারে আমি এটুকুই আমি অ্যাজ এ মানে এক্স প্লেয়ার মাঠে থাকি, আমি তো সেটাই বললাম যে আমরা ভুটানের সাথে যেটা খেললাম, সেই 11 থেকে কেন আমি বেরিয়ে আসলাম, উইনিং কম্বিনেশনটা আপনি কেন ভাবলেন? আমি এটা ওনার সাথে আমাদের যখন ম্যানেজমেন্টের কথা হবে, তখন আমরা সেটা খণ্ডাতে পারবো। নিশ্চয়ই তো ওনার যুক্তিতে উনি ওইভাবে ফরম্যাট করছে, ওনারা যারা কাজ করছে, ওনারা যথেষ্ট পরিশ্রম করছে করে। আর সাপোর্টারদেরকে অবশ্যই তাদেরকে রেসপেক্ট দিয়ে বলছি, তাদের তো তারা মূল্যায়ন করবেই। এখন যেটা হলো যে ক্লাসের
কি এক্সাম্পল দিব, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু ওনাদেরকে বলার কিছু নেই। আমাদের কোচ নিশ্চয়ই বাফুফে তো আছে, ভালো কোচ বা ভালো মানের কোচ আনবে না কেন? আচ্ছা আমির ভাই, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। এই যে ধরেন আমাদের এই কোচ এসছেন আরো 2 থেকে 3 বছর আগে, কিন্তু তখন আমাদের বাংলাদেশ দলটা একরকম ছিল, এখনকার বাংলাদেশ দলটা তো ডিফারেন্ট। এখন এখানে যেই প্লেয়াররা এসছেন, হামজা চৌধুরী, সমিত সোমদের কথা আমরা বলছি বারবারই, তারা আসাতে নিশ্চয়ই দলের চেহারাটাও চেঞ্জ হয়েছে, শক্তিমত্তা চেঞ্জ হয়েছে। এখন সমর্থকরা এই টাইপের একটা প্রশ্ন করছেন যে এদেরকে সামাল দেওয়ার মতো বা এদেরকে শেখানোর মতো কোচ তিনি কিনা, বা এনাদেরকে কোচিং করানোর মতো কোয়ালিটি তার আছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন করছে। আসলে এই মানে যেটা বলছে কোচিং করানো, এই পর্যায়ে কিন্তু একটা জাতীয় দলকে কখনোই কিন্তু কোনো কোচ আপনার এইভাবে কোচিং করে মানে কাউকে শেখানো, সেটার স্কোপ নেই। এখানে একটা ফর্মুলা ট্যাকটিক্সের মধ্যে একটা ফরমেশন দাঁড় করাতে হয়, সেই ফরমেশন অ্যাডাপ্ট করতে হয়, সেই অ্যাডাপ্ট করেই প্লেয়ারদের খেলা। যেটা হামজা বা সমিত সোম যারা যে লেভেলে লিগটা খেলে আসছে, সেটা তাদের ধরতে একটা সময় লাগে না, এই যে কোনো ফরম্যাটে সে খেলতে পারে। তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের যারা প্লেয়াররা এর একানাগারে কিন্তু এরা যে 40-50 জন ছেলের সাথে এদেরাই কিন্তু আসছে যাচ্ছে। এদের সাথে যেমন ফামিদুল নতুন ইনক্লুড হয়েছে, সেও কিন্তু ওই আমাদের সাথে সৌদি ক্যাম্প করে এবার আসছে, এসে কিন্তু ভুটানের সাথে খেললো, এখানে এখন খেললো। সেও গ্র্যাজুয়ালি কিন্তু সেও এখানে অ্যাডপ্ট করতেছে যে আমাদের কি ফরমেশনে যাব। এখন নিশ্চয়ই উনি যে ফরমেশনটা ইউজ করছে, এখন অন্য কোনো চাললে কিন্তু ফরমেশনটা আলাদা হতে পারে। তো আমাদের তো চাওয়ার মধ্যে একটা আমরা তৈরি হয়ে আসতেছি, এখান থেকে এই ফরমেশনটা ব্রেক করার জন্য ওনার সাথে আরও কি সংযোজন করা যায় কি না, আমরা অন্য কিছু করব, সেটা আসলে বোর্ড সিদ্ধান্ত নিবে যে আসলে কোন পর্যায়ে যেতে চাই আমরা। কারণ আমার মনে হয় যে আমাদের এই প্লেয়ার আজকে আমরা হামজাকে পাচ্ছি, কালকে যে হামজাকে ঠিক ওই সময়ের খেলাতে পাবো কি না, ওই সময় ক্লাব ছাড়বে কি না। যেমন এর আগের একটা ম্যাচে ছেড়েছে, কিন্তু প্রতিটা উইন্ডোতে তারা কি ছাড়বে কি না সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আমাদের কিন্তু ওই হামজা মানের প্লেয়ার আমাদের টিমে তৈরি করতে হবে। আচ্ছা, কোচের বিষয়ে আরও একটা অভিযোগ আছে আমির ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে মানে সমর্থকরা বারবারই এইসব প্রশ্নগুলো তোলেন আর কি, যে কথিত যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অন্যতম একজন হচ্ছেন কোচ, তারা বলে থাকেন, এবং কোচ নাকি সিন্ডিকেটের সিদ্ধান্তগুলোকে হচ্ছে মাঠে প্রয়োগ করে থাকেন। এইটা আপনারা এগ্রি করেন কিনা? প্লেয়ার রোটেশনের ক্ষেত্রে, প্লেয়ার খেলানোর ক্ষেত্রে, টিম সিলেকশনের ক্ষেত্রে। আপনি যদি ভুটান ম্যাচ দেখেন, এখন সিন্ডিকেটে বলি, ভুটান ম্যাচের সময় ক্যাপ্টেন্সি করছে জামাল ভুঁইয়া। জি, এখন ও যদি ক্যাপ্টেন্সি করে, জামাল ভুঁইয়া কেন খেলছে এটা নিয়েও সমর্থকদের কথা ছিল যে জামাল ভুঁইয়া কেন খেলছে, জামাল ভুঁইয়া পারছে না, করছে না। আবার জামাল ভুঁইয়া নিজে প্রুফ করেছে যে সে খেলছে, সে পারতেছে, সে ক্যাপ্টেন্সি করতেছে। দেখা যাচ্ছে যে আমি জামাল ভুঁইয়াকে দিয়ে সবই করছি, কিন্তু দেখা গেলো মেন খেলার মধ্যে জামাল ভুঁইয়া নাই। তো এটাকে আমি কোন সিন্ডিকেটের মধ্যে ফেলবো যে এটা সিন্ডিকেটের কোনো এটা আসলে ওনার যেই চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা দিয়ে উনি টিমটা করে, এবং তার সাথে যারা লোক মানে যে কোচিং স্টাফ আছে তাদেরও আমি বলবো যে তাদেরও তো আছে, যোগান দেওয়া আছে। তো আমার যতটুকু তাদের দেখা, আমার এটুকু মনে হয়েছে যে এই আমাদের কোচিং স্টাফকে আরও বেশি মানে যেটাকে বলে হলো মানে ওটাকে কি বলে, ওটাকে বলা হলো যে জোর খাটানো, যে আমরা এটা মনে করছি। জি, কারণ কোচ যখন মাঠে থাকে, কোচের মাথায় একটা চিন্তা থাকে, যখন সাপোর্টিং হ্যান্ডরা থাকে। এখন আগে তো গোলকিপার কোচ ছিল না, আগে তো অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল না, ট্রেনার ছিল না, ডাক্তার ছিল না, ফিজিও ছিল না। এটা কিন্তু একটা টিম। এখন আস্তে আস্তে কিন্তু আমাদের পরিসরটা বাড়তেছে। অন্যান্য এটা কিন্তু যেমন সিঙ্গাপুর আসছে প্রায় 42 জনের উপরে, রাইট, 23 জন ফুটবলার, বাকি সবাই তো এই যে স্টাফগুলা, এই যে কাজগুলা, এগুলো কিন্তু খুব দরকার। আপনি মনে করেন আমাদেরও আস্তে আস্তে বাড়ছে, যেটা আমরা হ্যাবিচুড না, যে পিছনে অ্যানালিস্ট কিন্তু পিছনে বসে থাকে। আমাদেরও কানের মধ্যে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচের ডিভাইস দেওয়া আছে, সে উপর থেকে দেখছে, সে এটাকে করছে, কোন প্লেয়ার কেমন করছে। তো এই ইনফরমেশনগুলো যখন কোচের কাছে আসতেছে, তো তখন ওই ইনফরমেশন অনুযায়ী কোচ মনে করতেছে একে খেলাবো বা ওটা করবো। তো এই সবগুলা, এই গ্রুপকে আমাদের আরও স্ট্রংলি, তাদেরকে আরও ট্রেন আপের দরকার আছে। এবং
আমাদের যেটা আমি বারবার একই কথা বলে আসছি যে শুধু এই 12 দিনের খেলার জন্য কোচকে নিয়ে আসা, একটা টিমকে পাঠিয়ে দেওয়া, এইটা করলে আমি এই উন্নতি করা সম্ভব না। রাইট, আপনার সিঙ্গাপুর টিম একজন 9-10 বছর করে আছে, হয়তো কোচ আসতেছে 3-4 বছর করে থাকতেছে, 2 বছর থাকতেছে, কিন্তু এটাকে কিন্তু টিমটাকে আপনার বড় করতে হলে, ন্যাশনাল টিমকে সমৃদ্ধ করতে হলে আপনার একটা ডিউরেশন দিতে হবে কোচদেরকে। এরপরে আপনি সিন্ডিকেট বলেন যে এই বলেন, যদি আপনি দেখছেন না হবে না, তখন টোটালি বাদ দিতে হবে। এখন মনে হয় কোচ বলে যে ঠিক আছে 10-12 দিনে আমি একে নিয়ে আসলাম, একে এনে আমি কাজ করাবো, এটা আপনার ওয়ে হইতে পারে না। এটাকে আপনার একটা ডিউরেশনে ফিক্স করতে হবে যে সবাই তাহলে সবার মতন কাজ করবে, হোল দ্য ইয়ার এখানে থাকবে। তার মানে কোচকেও তার স্বাধীনতা দিতে হবে, ফুটবলারদেরকেও নিশ্চয়ই সেই সুযোগটাও দিতে হবে। এবং আমাদের যে স্টাফ যারা আমরা এখানে কাজ করতেছে তাদেরকেও ট্রেন আপ করে আরো ভালো জায়গায় যেতে হবে। কথা বলছিলাম কোচকে নিয়ে, রেফারি নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের যে টিমটা এখন হয়েছে, বিদেশি অনেক ফুটবলার এসছে, দেশি ফুটবলাররা আছেন, আপনি তো একেবারে ক্লোজলি তাদেরকে দেখেছেন। আমরা হয়তো মাঠে ফুটবলটা দেখছি, প্র্যাকটিসে কিছুক্ষণ দেখছি, কিন্তু আপনি ড্রেসিং রুমে তাদেরকে দেখছেন, আপনি টিম হোটেলে তাদেরকে দেখছেন। আমি জানতে চাই যে হামজা সমিতদের সঙ্গে আমাদের লোকাল বয় যারা আছে, রাইট, লাইক আমাদের রাকিবরা আছে বা আমাদের তপুরা আছে, তাদের সঙ্গে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হচ্ছে? আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলছি কারণ অনেকেই বলছেন যে তারা এখনও সময়টা পাচ্ছেন না, নিজেদের মধ্যে গুছিয়ে নিতে পারছেন না। আপনি ভেতর থেকে আসলে তাদেরকে কেমন দেখেন? যেটা হলো আপনি প্রথমে বললেন বিদেশি প্লেয়ার, বিদেশি হলো বংশোদ্ভূত প্লেয়ার, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যারা তারাই। তো সবচেয়ে মানে ভালো হলো যে এরা কিন্তু বাংলায় কথা বলতে পারে, বুঝতে পারে। আচ্ছা, এটা এমন কোনো না যে প্রথম যে বুঝবে না, এরকম হামজা কুরবানে খেলে। তো আমি যতটুকু বুঝি এবং ফাঁকে ফাঁকে যখন তাদের সাথে কথা বলি তখন বুঝি যে আসলে একটা টিম তৈরি হতে 1-2 ম্যাচে কিন্তু সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং হওয়া সম্ভব না। জি, এটার জন্য আমাদের এই যে সুযোগগুলি পেয়েছে, যেমন এই 10 দিন 12 দিনের ক্যাম্পের মধ্যে সমিত আসছে, পরে হামজা আসছে একটু আগে, হামিদুল আসছে একদম ক্যাম্প শুরুর থেকে। তো যত আমাদের এদের সাথে যত আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে, তত আমাদের প্লেয়ারদের মধ্যে আপনার সকল বিহেভিয়ার, আচরণ সহ খাওয়া দাওয়া সব কিছু মিলে কিন্তু আমরা একটা জায়গায় যেতে পারবো, বন্ডিংটা। কারণ আপনি দেখবেন হামজা কিন্তু মাঠে নামলেও এখন সে কিন্তু বলে বলে মনে হয় খেলতে হয়। জি, তো সে বলবে না খেলবে, তার তো অন্য জায়গায় সে বলাটা দরকার হচ্ছে না, রাইট, ড্রেসিং রুমে এসেও তো এই যে জিনিসগুলা, এটা আমাদের সাথে সাথে বললেই আসবে না, এই দূরত্বটা আছে। হামজা বলে যে আমি ওখানে যাচ্ছি, তুমি আমাকে বল দাও। সেটা তো ফুটবলটা হলো মানে সেকেন্ডের উপরে কথা, চোখের ভাষায় ফুটবল খেলতে হবে, রাইট, মুখের ভাষায় ফুটবল না, চোখের ভাষায় খেলতে হয়। যে ফুটবলের ভাষায় একটাই, বল দাও, পাস দাও, নিয়ে আগাও। তো ওকে যখন বলতে হয় এদিকে ছাড়ো, এভাবে করো, এটা আসো, তো এটা অনেক ডিফিকাল্ট হয়। এবং দেখা যাবে যে অনেক মাঠের অনেক ব্যাপারে সে যেমন যাচ্ছে, সে তো এই এশিয়ান লেভেলের এইখানে খেলার যে আমাদের রেফারি বা যারা আছে তাদের সাথেও দেখবেন অনেক আর্গুমেন্টে সে জড়ায়। সেটা বাইরের দেশে কিন্তু সে আর্গুমেন্টেও আছে, কিন্তু ডিফারেন্ট, ওরও এটা ইউজ টু হতে একটু সময় আছে, কিন্তু ও কিন্তু সব কিছু মানিয়ে নিচ্ছে। কিন্তু ওয়েদারের এই যে গরমটা, এই গরমটা কিন্তু ওদের এখনো একটু ওরা ফিল করে, হয়তো মানিয়ে খেলতেছে, কিন্তু একটু একটু স্লো সে মুভমেন্ট করে যে না আমি করবো না। ভুটানের দিন যেমন পারছিল না, সে বললো যে না আমি এত দর্শক দেখছি, আমি খেলবো, হাফ টাইম পর্যন্ত যাব। আচ্ছা, আচ্ছা। আর আমরা তো এটা তো মাঠে আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছেন, এমনিতে মাঠের বাইরে ওদের মধ্যে বন্ডিংটা কেমন? মানে লাইক মানে ওরা মিশতে পারে কিনা ঠিকঠাক মতো? না, সব এটার এই নেই, ওরা মিশতেও পারে খুব ভালো, এবং ওরাও তবে এইবার একটু বেশি ঢাকাতে থাকাতে মানে হয়েছে যে আমরা তো একটু মানে হামজাকে পেয়ে মনে হয় যে হামজা সমিতকে পেয়ে আমাদের আত্মীয় স্বজন যে আমাদের আছে, সেটা বন্ধু বান্ধব যে আছে, সেটা মনে হয়েছে যে যারা আমাদের খোঁজ খবরও রাখে নাই, ফুটবলের খবরও রাখে নাই, তাদের যখন ফোনটা রিসিভ করেছি তখন নিজের কাছে মনে হয়েছে যে আমি যে একটা ফুটবলার ছিলাম, তোর ফ্রেন্ড ছিলাম বা তোর আত্মীয় স্বজন আমি আছি। বোঝা যায় যে ভাই হামজার সাথে একটা ছবি তোলা যাবে কি না, ভাই ওখানে যাবে কি না, একটা অটোগ্রাফ নেওয়া যাবে কি না। তো এরকম বহুত ফোনই পেয়েছি। তো এটা তাদেরকে মানে
ছোট করব না, যে না ফুটবলের যে ব্যাক করছে সেটা সেই প্রাপ্তিটা আমরা অর্জন করতে পেরেছি, সেটাকে রেজাল্টের মাধ্যমে যদি কনভার্ট করতে পারতাম জিতে, তাহলে আরও ভালো হতো। তো এগুলো থেকেও আসলে আমাদেরকে একটু প্রফেশনালিজম আসতে হবে। ভাই আমার যেমন প্লেয়াররা বলতেছে, ভাই অ্যাজ এ ম্যানেজার ছিলাম, আছি, আমাকে প্লেয়ার এসে বলতেছে ভাই আমার আত্মীয় আসছে, একটু হামজার সাথে দেখা করার কি যাবে? তো ওখানে তো কোনো স্কোপ নেই, কোনো স্কোপ হচ্ছে না। তার মানে ফুটবলারদের আত্মীয় স্বজনরাও আসছিল হামজা চৌধুরীর সঙ্গে মানে দেখা করতে? আর এসে হয়তো লবিতে দাঁড়ায় আছে, তো আমাদের তো পারমিশন ছিল যে 2 তলাতে ওঠার কোনো স্কোপ নাই। জি। এরপরে যখন যতটা সময় দেখা গেছে যে আমরা তো ফোন ইউজ করতেছি যে কয়টার সময় বের হবে লবি থেকে, জি ওই সময়টায় মনে করেন সবাই এসে দাঁড়িয়ে আছে, কিন্তু হামজাকে আপনি যদি না করেন, তার ব্যবহার মাঠে একরকম আর বাইরে তার মতন এত হাম্বেল, এত ভদ্র, এত নম্র, এটা মানে আশ্চর্য। ওকে আপনি যদি বলেন যে ছবি তুলতে হবে, সে স্মাইলিং নিচ ফেস থেকে দিয়ে যে দাঁড়িয়ে দাঁড়ায় যাচ্ছে। জি তো এইভাবে সবাই কিন্তু অনেকেই ছবি তুলে নিয়ে গেছে এবং তার সাথে অটোগ্রাফ সে এগুলি করছে। তো সেই বন্ডিংগুলো সবার সাথে আছে, সেটার সাথে কোনো দূরত্ব কারোর সাথে নেই। হয়তো অনেকে বাইরে বলে যে ফামিদুল, সমিত সোম ভাই, সমিত তো সে খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে গেছে। আচ্ছা nice. তো এগুলো হলো ভালো দিক, এবং আমি মনে করি যে এগুলো আরও মানে আরও আসবে, আরও কম্পিটিশন বাড়বে, এবং এই জামালদের মতন যদি এরাও এসে ঢাকা লিগে খেলে, জি এখন ওই পর্যায়ে হামজাকে পাবো না, কিন্তু লাইক ফামিদুল বা এদেরকে আমরা যদি এনে ঢাকায়ও খেলাতে পারি, ঢাকা যে প্রিমিয়ার লিগটা হচ্ছে, তাহলে হবে কি ওই অ্যাটিটিউডের এই ক্লাবগুলোও যদি ডেভেলপ করে, তাহলে আমরা হয়তো আরও প্লেয়ার পাবো। আমির ভাই, আপনি যেটি বলছিলেন যে বিরতির আগে আপনি যেটি বলছিলেন যে ফামিদুলদেরকে আপনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলাতে চান, কিন্তু ফামিদুল ইতালির একটা লিগে খেলে থাকেন 4th টায়ারের, সেখানকার লেভেলে কি আমাদের প্রিমিয়ার লিগটা পৌঁছাতে পেরেছে কিনা? আপনি বলছিলেন প্রফেশনালিজমের কথা, আপনি বলছিলেন ক্লাবগুলোর কোয়ালিটির কথা, আমরা কি সেখানে আছি কিনা আসলে? তো সেটাই বললাম যে সেই ডেভেলপটি আমাদের নাই। আমাদের যে স্ট্রাকচার, লিগ স্ট্রাকচার, লিগের ক্লাবের, সেটা আসলে মান খুবই খারাপ। জি আমরা এখনও মানে প্রফেশনালিজম বলি, আসলে প্রফেশনালিজমের কোনো মাত্রাই আমাদের মধ্যে নাই। সেটা যদি আমরা বিল্ড আপ না করতে পারি, তাহলে যেভাবে টিমগুলো আগাচ্ছে, আর ধীরে ধীরে এই টিমগুলো হারিয়ে যাবে। কারণ আপনার আমাদের দেশের একটা অবস্থা ছিল 3 থেকে 4 মাসের মধ্যে লিগ শেষ হয়ে যাওয়া, এখন কিন্তু সেটা নাই। আপনার লিগ শেষ হচ্ছে, আরেকটা মৌসুম শুরু হয়ে যাচ্ছে। জি তা আমাদের ক্লাবগুলো তো এই পর্যায়ে যেতে পারেনি। আমাদের দেশের সার্বিক অবস্থা সব কিছু মিলে এটা তো মানে একটা, আমাদেরকে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, আমাদেরকে প্লেয়ারদের অ্যাসুরেন্স করতে হবে তাদের এই সার্ভিসের জন্য টাকা পয়সার। তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো একটা লাইফ আছে, সারা বছর তো আর ফুটবল খেলবে না। তো এই জিনিসগুলো যদি আমি স্ট্রাকচার দাঁড় করাতে না পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার ফুটবল, আমরা যতই চেষ্টা করি ফুটবল ডেভেলপ করা খুব মুশকিল। রাইট। আমাদেরকে তার মানে হচ্ছে এখন আমরা যে জাগরণটা দেখেছি এই হামজাদের মাধ্যমে, যে ফুটবলে আমরা নতুনভাবে যেভাবে আবার আমরা বলছি যে পুনরুজ্জীবন, দর্শকরা ফিরেছে মাঠে, এখন কিন্তু একটা চ্যালেঞ্জও আছে যে ক্লাব ফুটবলটা এখন কেমন হচ্ছে, মানুষ কিন্তু এখন দেখবে, এখন খবর রাখবে। তো সেক্ষেত্রে আপনারা ক্লাব ফুটবলের মানোন্নয়নের কথা বলছেন, জাতীয় দলের পক্ষে ফলাফল নিয়ে আসতে হবে, জাতীয় দলকে ভালো করতে হবে, এই সব কিছুই করতে হবে। আপনারা মানে অ্যাজ এ ফেডারেশন কি ভাবছেন যে মানে আপনারা কোন পদক্ষেপগুলো নেবেন? এই যে ক্লাব, আপনিও বলছেন যে মান উন্নয়ন করতে হবে, আমিও বলি মান উন্নয়ন করতে হবে, কিন্তু পদক্ষেপগুলো কি আসলে? আসলে এটা খুব ভালো কথা বলেছেন যে পদক্ষেপগুলো আসলে কি। পদক্ষেপগুলো তো লাইক বসুন্ধরা, জি বসুন্ধরা কিংস যেভাবে টিমটা গড়ে তুলেছে, সেই রকম টিম কিন্তু আমাদের হওয়া উচিত ছিল। আবহানী, মোহামেডান, ব্রাদার্স, আমরা কিন্তু ওইভাবে গড়ে উঠতে পারিনি। আজকে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দেখা গেল যে চ্যাম্পিয়ন হওয়ার পরে এফসি কাপ খেলতে পারছে না। না হওয়ার পিছনে আমি যে কারণগুলো দেখি সেটা হলো যে আমরা ক্লাবগুলা সবাই কিন্তু একটা রাজনৈতিক ছায়া নিয়েই কিন্তু ক্লাবগুলো তো থাকে, এবং এটা যখন পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের সাথে সাথে ম্যানেজমেন্টও পরিবর্তন হয়। তো ওই ম্যানেজমেন্ট কিন্তু দেখা গেল আগে যেইভাবে ঢাকা লিগটা চলতো, সেই আদলে এখন ফুটবল নাই। 2007 থেকে যখন মানে পেশাদার লিগগুলো চালু করা হলো, তখন খেলার কিন্তু আস্তে আস্তে করে
এই প্রফেশনাল লিগের যে সিস্টেমটা, সেই সিস্টেমে আমরা আগে থেকে ক্লাবগুলো কিন্তু আমরা ওই তালে যেতে পারিনি, জি যে কারণে নতুন দল আসছে, আপনার নতুন দল সহজ এন্ট্রি পেয়েছে এবং খালি লিগ চালানোর জন্য করতে গিয়ে আমরা অনেক টিমকে আনা হয়েছে, আনার পরে তারা কিন্তু আবার চলে গেছে। সাইব স্পোর্টিং নামে একটা ক্লাব আসলো, শেখ জামাল নাম করে আসছে, শেখ রাসেল তো পর্যায়ক্রমে খেলে খেলে আসছে, তো ধানমন্ডিকে শেখ জামাল করা হলো। এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে পেশাদার লিগে এখন যে টিম ওই আদলে চলতে পারে না। পেশাদার ফরম্যাটের যে খেলাগুলো যেভাবে চলছে সেইটা চলতে পারছে না, ডিউ টু আমাদের ওই রকম মাঠ নাই, নিজস্ব কোনো নেই। আমার হোম মেনু গতবার ছিল রাজশাহী, এবার হয়েছে মুন্সিগঞ্জ। জি তো এখন মুন্সিগঞ্জের দেখভাল করে হলো ওখানকার লোকজন, ওখানকার যারা এখন দেখভাল করে তারা তাদের মতন করে। তো আমাদেরকে দেওয়া হয় 2টা টিম করে, ওই যে একটা মাঠ 2টা টিম নাও, আমরা যা খেলে ওখানে চলে আসি। দর্শকরাও ভিতর থেকে ওই ফিলিংস আসে না যে কে খেলছে। এখন আমার ব্রাদার্স ইউনিয়নকে দিয়ে বলি বা আবাহনী ক্লাবকে দিয়ে বলি, যদি ঢাকা আবাহনী আর চিটাগাং আবাহনী যদি চিটাগাং হয়ে আসতো, চিটাগাংয়ের একটা পরিবেশ তৈরি করতো, চিটাগাং স্টেডিয়ামে খেলতো, ওইখানকার লোক চিটাগাং হিসাবে আবাহনীকে সাপোর্ট করতো। জি রংপুর হয়ে যদি করা যেত, রংপুরের একটা দল আসতো, এইভাবে যদি স্প্রেড করা যায়, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। এটা আসলে 1-2 এখানে বসে কথা বলে হবে না, এটা নিয়ে ব্যাপক ওয়ার্কশপ করতে হবে। এখন ফুটবলকে বাঁচাতে হবে। এখন আমি যে ওয়ার্কশপ করব, আমার তো ওই এফসি আর ফিফার কে মিলাইতে গিয়ে আমার প্রতি শেষ হইতে না হইতে চলে আসতেছে খেলা। এখন যারা করতেছে খেলা অংশগ্রহণ করতে, একজন এসে বললো তুমি এখন মডার্ন যদি না করো, চ্যাম্পিয়ন হয়েছে, আমি শুনলাম যে মডার্ন ক্লাবের প্রেসিডেন্ট রিজাইন করছে। জি তো এখন রিজাইন করছে, দলবদল শুরু হয়ে গেছে। একটা চ্যাম্পিয়ন টিম যদি এখন টিম দাঁড় না করায় তাহলে কি হবে? একটা টিমকে তো আপনার অন্তত আপনার ঢাকা মাঠের আবাহনী মডার্ন কি হয়েছে, 1-2টা প্লেয়ার চেঞ্জ হতো, ব্রাদার্স থেকে 1-2টা প্লেয়ার বাইরে হতো। এরাই কিন্তু বছরকে বছর খেলতে খেলতে এক একটা ছকের মতন খেলা হতো। মডার্নের খেলা লং পাস বলে সবাই করতো, যে লং পাস আর এর মধ্যে মডার্ন মিশ্র, আবাহনী হলো শর্ট পাস, ব্রাদার্সও শর্ট পাস খেলা। তো এগুলি একটা আদল ছিল যে ওকে নাও মিডফিল্ডে, ওরে নাও, এতে একজন প্লেয়ার কালেকশন হতো, ন্যাশনাল টিমে আমরা খেলতে যেতাম। তো এখন যেহেতু অনেক ফ্যাসিলিটি ন্যাশনাল টিমের আছে, বাফুফে সেইগুলোকে অ্যাভেল করতেছেও, দিনকে দিন আরও বাড়বে। আমাদের ক্লাব স্ট্রাকচার এবং লিগটাকে যদি একটা ফরম্যাটে না যায় এবং নিচে এই গ্রাসরুট লেভেল থেকে যদি টিম না দাঁড় করাইতে পারে, তাহলে আসলে আমরা যত কাউকেই আনি না কেন, আমাদের কিন্তু লেভেলটা এই পর্যায়ে যাবে না। রাইট, তার মানে হচ্ছে আমরা সাময়িক একটা তৃপ্তি হয়তো পাবো, সাময়িক কিছু রেজাল্ট হয়তো দেখবো, কিন্তু সার্বিকভাবে আমাদের দেশের ফুটবলটা সেভাবে এগোবে না। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমির ভাই আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।